নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় হাদি হত্যা, সর্ষের মধ্যেই ভূত। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের পরও বাংলাদেশ নীরব? একটু শিরোনামটা বড় হলো, সংক্ষেপে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, হাদি হত্যা নিয়ে যে বক্তব্য পেশ করেছেন, বিতর্কিত বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বাংলাদেশের তরফ থেকে যে পরিমাণ প্রতিক্রিয়া হওয়া মনে করা হচ্ছিল, রাজনৈতিক এবং প্রশাসনিক মহল যে পরিমাণ প্রতিক্রিয়ার কথা তারা ভাবছিল, সেই রকম প্রতিক্রিয়া কিন্তু হয়নি। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক মহল, প্রশাসনিক মহল, কূটনৈতিক মহল তারা খানিকটা উপেক্ষাই করেছেন তৃণমূল নেত্রীর বক্তব্যকে। তৃণমূল নেত্রী কি বলেছিলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেকে, তবু আমি একবার আলোচনার প্রয়োজনে একবার শুধু সেটা স্মরণ করাই। সেটি হচ্ছে যে তিনি শরীফ ওসমান হাদির নাম কখনো উচ্চারণ করেননি। তিনি বলেছেন যে বাংলাদেশের একটি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং সেই সময় হোম মিনিস্টার তাকে ফোন করে বলেছিলেন যে এই গ্রেপ্তারি নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ যেন প্রকাশ্যে কিছু না বলেন। এবং এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আলটপকা মন্তব্য করেন যে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কেন খুন করিয়েছিলেন সব জানি, আমি দেশের স্বার্থে বলবো না। তিনি একথাও বলেছিলেন যে হোম মিনিস্টার তাকে বলেছিলেন যে দেশের স্বার্থেই এই গ্রেপ্তার নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের উচিত হবে না খুব বেশি কিছু বলা। আমার বেশ মনে আছে, কারণ আমরা ওয়ালের তরফে সেই খবরটি লিখেছিলাম এবং খবরটা লেখার সময় আমার কাছেও এই প্রশ্নটা ছিল যে পশ্চিমবঙ্গ পুলিশ খুব এত বড় একটা সাফল্যকে খুব হালকাভাবেই দেখিয়েছিল। অর্থাৎ একটা এক্স পোস্টে জাস্ট একটি ইনফরমেশন দেওয়া হয়েছিল যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে তারা বাংলাদেশের অমুক হত্যাকাণ্ডের জড়িত বলে মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। এরপর কলকাতার বাংলাদেশ উপদূতাবাস পশ্চিমবঙ্গ সরকারের কাছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বিশদে জানতে চায় যে এই ধৃতরা কারা এবং তাদের সঙ্গে তারা কথা বলতে চায়। এটাকে বলে ডিপ্লোম্যাটিক অ্যাক্সেস তারা চায়, কূটনৈতিক উপায়ে কথা বলার পদ্ধতি আছে আসামিদের সঙ্গে কথা বলার, কিন্তু সেইটা ফাইনালি হয়েছে বলে আমার অন্তত জানা নেই। এবং পরবর্তী সময়ে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ, যারা মূলত দেশবিরোধী অপরাধ এবং অন্যান্য বিস্ফোরক আইন, সন্ত্রাস দমন, এই ধরনের সন্ত্রাসমূলক ঘটনার তদন্ত করে, সেই এনআইএ এই ধৃতদের দিল্লি নিয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হোম মিনিস্টার বলেছেন এবং সেখান থেকে এটা অনুমান করা হচ্ছে যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলেছেন। তিনি বাংলাদেশের হত্যাকাণ্ড এবং পশ্চিমবঙ্গ পুলিশের দুজন বাংলাদেশি অপরাধীকে, খুনিকে গ্রেপ্তারের প্রসঙ্গ থেকে ধরে নেওয়া যায় যে তিনি বাংলাদেশে ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা বলেছেন। ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের একজন আহ্বায়ক ছিলেন, তরুণ রাজনীতিক এবং খুব সুবক্তা ছিলেন। তিনি নির্বাচনী প্রচার চলাকালীন গত বছর 12ই ডিসেম্বর ঢাকায় একেবারে দিনে দুপুরে খুন হয়েছিলেন। তখন থেকেই একটা কথা চালু ছিল যে খুনিরা সম্ভবত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। এখন এত কিছু বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোকে পরপর গাঁথলে পরে সেটা কিন্তু একটা ভয়ানক অভিযোগ দাঁড়ায় এবং সেই কারণেই আজকে শিলিগুড়িতে একজন আইনজীবী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন, দেশদ্রোহিতা, যে দেশ বিরোধী কাজ তিনি করেছেন। আমি এই মামলার বিষয়ে বা এই এফআইআর নিয়ে বিশদে যাচ্ছি না, কারণ আমার পক্ষে এফআইআরের কপি দেখা সম্ভব হয়নি, কিন্তু সাংবাদিকতার বেসিক নলেজ থেকে বা যে কোনো ভারত নাগরিক, যে কোনো নাগরিকের যে কমন সেন্স, সেখান থেকে আমরা বলতে পারি যে
কোনো পদাধিকারীর, কোনো রাজনীতিবিদ, কেন কোনো মানুষেরই এইভাবে প্রকাশ্যে দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করা অনুচিত। এবং বিশেষ করে যারা মন্ত্রী ছিলেন, এই জন্যেই মন্ত্রগুপ্তির শপথ, দুটি শপথ নেওয়া হয়। একটি শপথ হচ্ছে কর্তব্য সাধনের শপথ, অর্থাৎ আমি এই কাজ করব, এই জন্য আমি মন্ত্রী হিসেবে শপথ নিলাম। এবং আরেকটি হচ্ছে মন্ত্রগুপ্তির শপথ, অর্থাৎ অনেক গোপন বিষয় নজরে গোচরে আসবে মন্ত্রীদের, কিন্তু তারা সেগুলি কখনোই প্রকাশ করবেন না প্রকাশ্যে, যেগুলিকে গোপনীয় বা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট দ্বারা গাইডেড। 1923 সালের এর আইন, এই আইন এখনও ভারতে বলবৎ আছে। ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার রাজনৈতিক ধর্ণামঞ্চ থেকে এইভাবে বিষয়টি বলেছেন, এবং বলেছেন আমি নাম বলে দিলে বাংলাদেশে উত্তাল হবে, এবং যে হত্যাকাণ্ডের পর বাংলাদেশে রেভলিউশন হয়েছিল, এ কথা ঠিক যে হাদির হত্যাকাণ্ডের পর গোটা বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যেভাবে বলেছেন, সেটা আমিও মনে করি যে এটা তিনি অন্যায় করেছেন। এখনও সুযোগ আছে আমার মনে হয় যে তিনি তার দলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বা ব্যক্তিগতভাবে তার এই ব্যাপারে ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা করা উচিত দেশের কাছে, কোনো ব্যক্তির কাছে নয়, দেশের কাছে, রাষ্ট্রের কাছে ভুল স্বীকার করা উচিত যে আমার এইভাবে প্রকাশ্যে এরকম প্রসঙ্গ টেনে আনাটা অনুচিত হয়েছে। তার একটা বড় কারণ যে এখানে দেশের সার্বভৌমত্ব, সংহতি, এই প্রসঙ্গগুলো যেমন আছে, তেমনি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টিও আছে, এবং সেখানে নতুন সরকার এসছে, নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্কের ইনিংস গড়ার কাজ চলছে। এই সময় এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, কোনো সন্দেহ নেই। এখন আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে এই মন্তব্যটির পর আমার শুধু নয়, বাংলাদেশেও আমি বহু জনের সঙ্গে কথা বলেছি, সাংবাদিক, রাজনীতিবিদ, কূটনীতিক, এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গে, দিল্লিতে আমার সাংবাদিক বন্ধু বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। সকলেই কিন্তু মনে করছিলেন যে এটার একটা তীব্র প্রতিক্রিয়া হবে বাংলাদেশে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এই দুটি দলের তরফ থেকে তুমুল প্রতিক্রিয়া আসবে যে মমতা ব্যানার্জি হাড়ি ভেঙে দিয়েছে, আসলে এই খুনের সঙ্গে ভারত যুক্ত, এই রকম একটা অভিযোগ তারা খুব জোরালোভাবে করবে, এটা সকলে মনে করছিলেন। কিন্তু আমি গতকাল ওয়ালে একটি স্টোরি করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বাংলাদেশে খুব একটা তাপ উত্তাপ নেই, এবং বিএনপি তারা একান্তে বলেছে, দুজন তিনজন নেতা তারা নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে তারা বলেছেন যে এটা মমতা ব্যানার্জির একটা গিমিক। আরও স্পষ্টভাবে বলেছেন শ্যামা ওবায়েদ, যিনি বাংলাদেশের বিদেশমন্ত্রী, তিনি অ্যাকচুয়াল বাংলাদেশের রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলগুলির সুর বেঁধে দিয়েছিলেন সকালবেলায়। তিনি বলেছিলেন যে আরেকটি রাষ্ট্রে একটি নির্বাচন হয়েছে, এবং যিনি এই কথা বলেছেন তিনি নির্বাচনে হেরে গিয়েছেন। তার কোনো কথাকে নিয়ে আমরা মানে বাংলাদেশ সরকার এটা নিয়ে খুব একটা মানে আলোচনা করতে আগ্রহী নয়। যদি এই ব্যাপারে কোনো কথা বলতে হয় তাহলে তারা ভারত সরকারের সঙ্গে করবে। এবং তিনি বলেন যে হাদির হত্যাকারীদের হস্তান্তরের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের আলাপ আলোচনা চলছে। বাংলাদেশের বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, তাকেও একটি সংবাদ মাধ্যম এই ব্যাপারে প্রশ্ন করেছিল। তিনিও বলেছেন যে আমার মনে হয় না যে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, তার কারণ এটা সম্ভবত একটা রাজনৈতিক মানে রাজনীতির একটা বিষয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির, ঘরোয়া রাজনীতির জায়গা থেকে মমতা ব্যানার্জি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এরকম একটি কথা বলেছেন। সো এই যে বিষয়গুলি, এখন প্রশ্ন হচ্ছে যে ওসমান হাদির মৃত্যু এটা বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি করেছিল। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে একেবারে উত্তাল হয়ে উঠেছিল, এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তাকে বাঁচিয়ে তোলার জন্য গুরুতর আহত অবস্থায় তার চিকিৎসা ঢাকায় হয়, তারপর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। দুর্ভাগ্যজনক ঘটনা যে তাকে রক্ষা করা যায়নি, বাঁচানো যায়নি, তিনি প্রয়াত হন। তারপর তাকে দেশে ফেরার পর তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশেই কিন্তু ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে, যেটা নিয়ে আবার বাংলাদেশের অন্দরে অনেকের প্রশ্ন আছে যে ওসমান হাদির কি অবদান আছে একমাত্র কিছু রাজনৈতিক কথা বলা ছাড়া, আর তীব্র ভারত বিরোধিতার অবস্থান ছাড়া তার কিন্তু রাজনীতিতে কোনো অবদানের কথা কেউ জানেন না। তিনি সুবক্তা ছিলেন, পড়াশুনো করেছিলেন একথা ঠিক, কিন্তু তার রাজনীতিটা ছিল মূলত উগ্র ইসলামিক মৌলবাদ এবং সেটাকে ভিত্তি করে তীব্র ভারত বিরোধিতা, এটাই ছিল তার রাজনীতির মূল বিষয়। আমি সেই সময় একটি ভিডিও করেছিলাম যে তাকে যারা হত্যা করেছেন দেখা যাচ্ছিল যে তাদের মধ্যে একজন অন্তত খুনের মামলাতে মানে জেলে বন্দী ছিলেন, তাকে কয়েক মাস আগে জামিনে মুক্ত করা হয় এবং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরেই এই ষড়যন্ত্রটি হয়েছিল। কেন হয়েছিল আমি তখন যে ভিডিওতে যে কথা বলেছিলাম আবার আমি বলি, অন্তর্বর্তী সরকার তারা চাইছিল না কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনটি হোক, তারা আন্তর্জাতিক চাপের কাছে নির্বাচনের ব্যাপারে সম্মত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা চেষ্টা চালিয়েছিল যে একটা অস্থিরতা এমনভাবে তৈরি হবে যে নির্বাচন কমিশন বলতে বাধ্য হবে যে দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিস্থিতি নেই, এই রকম একটা বিষয়। এবং সেখান থেকেই এই অভিযোগটা উঠেছিল যে অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তি এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী। আশ্চর্যজনকভাবে যখন এই হত্যাকাণ্ড যেদিন হয় সেদিন যে এলাকায় হয়েছিল ঢাকা ৮ আসন, সেখানে বিএনপির খুব গুরুত্বপূর্ণ বড় নেতা মির্জা আব্বাস, যাকে দাবাং লিডার বলা হয়, একেবারে অত্যন্ত প্রভাবশালী, জনপ্রিয় যেমনি তেমনি একইভাবে খুব প্রভাবশালী এবং তার বেশ ভালো জনবল আছে তার সঙ্গে। এই নির্বাচন কভার করতে গিয়ে আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে দেখা করার। তিনি দুর্ভাগ্যবশত এই মুহূর্তে গুরুতর অসুস্থ, মালয়েশিয়াতে তার চিকিৎসা চলছে, অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, আশা করা যায় অল্প দিনের মধ্যে আবার তিনি দেশে ফিরে আসবেন। এই মির্জা আব্বাস যখন যখন হাসপাতালে দেখতে গিয়েছিলেন তখন মির্জা আব্বাসের ওপরে প্রবল রকম আক্রমণ নেমে আসে। হাদির মানে সমর্থকেরা তারা বিএনপি এবং বিশেষ করে মির্জা আব্বাসের দিকে আঙুল তোলে, তার কারণ ওই কেন্দ্রে মির্জা আব্বাস হচ্ছেন বিএনপির প্রার্থী, ততদিনে ঘোষণা হয়ে গিয়েছে। ফলে প্রথম থেকেই কিন্তু হাদির হত্যাকারী কারা এইটা নিয়ে হাদির যারা সমর্থক, অনুগামী, এই যে যেটাকে বলা হচ্ছে যে ইনকিলাব মঞ্চ, এই ইনকিলাব মঞ্চ অনেকেই জানে, বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা রেগুলার চর্চা করে তারা জানে যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর দুটি উপদল আছে যেগুলিকে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণ করে। একটি হচ্ছে পুরোপুরি রাজনৈতিক দল, যেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এবারের নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করে 7টি আসনে বিজয়ী হয়েছে। আরেকটি হচ্ছে এই ইনকিলাব মঞ্চ, যাদের কাজ হচ্ছে জামাতের রাজনীতির যে মৌলিক বিষয়গুলি অর্থাৎ ইসলামাইজেশন অফ বাংলাদেশ, সেই বিষয়টাকে নিয়ে মানে হাতিয়ার করে লাগাতার প্রচার করা এবং মানুষের মধ্যে এই বিষয়টিকে লাগাতার চাগিয়ে যাওয়া, এবং সেই সঙ্গে ভারত বিরোধিতা এর সঙ্গে মেশালে পড়ে যিনি মানে গোটা প্রচারটা মানুষকে খাওয়াতে সুবিধে হয়। ফলে এই দুটো মিশে যে কর্মকাণ্ড সেটাই কিন্তু এই ইনকিলাব মঞ্চের তরফে শরীফ ওসমান হাদি করছিলেন। হাদি নিজে কতটা এটা বুঝতে পারছিলেন আমি জানি না, এমনও হতে পারে যে তিনি বয়সজনিত কারণেই হয়তো সব কিছু বুঝতে পারেননি। কিন্তু এখন যেটা মজার বিষয় সেটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার নিজের দেশকে এই হাদি হত্যার বিতর্কে জড়িয়ে দিয়েছেন, তখন বাংলাদেশ থেকে যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু সেই পুরনো কথাই যে সর্ষের মধ্যে ভূত, যে কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রতিক্রিয়া, সরকারি প্রতিক্রিয়া, কূটনৈতিক মহলের প্রতিক্রিয়া অত্যন্ত আশ্চর্যজনক নীরবতা। অর্থাৎ কেউ যে কটি প্রতিক্রিয়া বেরিয়েছে, আমি নিজে অনেকের সঙ্গে কথা বলেছি, প্রশ্ন করলে কেউ নানা রকম উত্তর দিয়েছে, কিন্তু যেটা মনে করা হচ্ছিল যে প্রচুর মিটিং মিছিল হবে, অবরোধ হবে, ভাঙচুর হবে, প্রেস বিজ্ঞপ্তি হবে, এসব কোনো কিছুই কিন্তু হয়নি, কোনো কিছুই হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই অভিযোগটি করলেন বা এই মন্তব্যটি করলেন, সেদিন রাতেই শরীফ ওসমান হাদির
ভাই, যিনি এখন ইংল্যান্ডে বাংলাদেশ হাই কমিশনের কর্মরত, ওমর হাদি, তিনি তার ফেসবুক পেজে কিন্তু লম্বা পোস্ট দিয়ে এই শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে অনেক কথা তিনি বলেছেন। আমি কয়েকটি আপনাদের পড়ে শোনাই। তার প্রথম পোস্টটি ছিল, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিচ্ছে আমাদের। এই যে বিষয়টি দিয়েছে আমাদের, এইটা উনি বলতে চেয়েছেন। এই পিএস পলিটিক্যাল সেক্রেটারি না প্রাইভেট সেক্রেটারি সেটা তিনি স্পষ্ট করেননি, কারোর নাম বলেননি, কিন্তু জামায়াতে ইসলামীর আমির মানে হচ্ছেন শফিকুর রহমান, যিনি বর্তমানে বাংলাদেশ সংসদের বিরোধী দলনেতা। এর পরের পোস্টে শরীফ ওমর হাদি অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদির ভাই, তিনি বলছেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। অর্থাৎ তিনি তারেক রহমানের উদ্দেশ্যে লিখেছেন এই কথাটি। তারপরে প্যারায় লিখেছেন, হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন। এই যে কথাগুলি তিনি লিখেছেন, অর্থাৎ পরপর এই যে কথাগুলি লিখেছেন, এখানে যেটা বোঝা যাচ্ছে যে তিনি সরাসরি তিনটি অংশকে যুক্ত করেছেন। একটি জামায়াতে ইসলামী, একটি বিএনপি এবং সাবেক অন্তর্বর্তী সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা, তাদের নাম তিনি করেননি, কিন্তু সম্প্রতি বেরিয়েছে যে কিচেন ক্যাবিনেট একটা ছিল, যেটা বাংলাদেশের সাবেক বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন একটি সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা ছিলেন, কিন্তু ৪-৫ জনের একটা কিচেন ক্যাবিনেট টাইপের ছিল, যারা নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেন এবং অনেক দপ্তরের বা মন্ত্রকের সিদ্ধান্ত তারা নিয়ে সেই মন্ত্রকের উপদেষ্টাকে জানিয়ে দিতেন যে আপনি এই রকম পদক্ষেপ করুন। ফলে কোন স্তরে এই সিদ্ধান্তটি হয়েছিল এটা কেউ জানে না, কিন্তু হাদির পরিবার কিন্তু মনে করে যে হাদির হত্যাকারীরা বাংলাদেশি এবং ষড়যন্ত্রকারীরা বাংলাদেশি, এবং উদ্দেশ্যও ছিল বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি করা। এটা বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক তারা বিভিন্ন সময় বলেছেন যে মোহাম্মদ ইউনূস নানানভাবে চেষ্টা করছিলেন যে তিনি যাতে ক্ষমতায় থেকে যেতে পারেন। সম্ভবত সেনাবাহিনীর কাছ থেকে তিনি পূর্ণ সমর্থনটি পাননি, কারণ জেনারেল ওয়াকারুজ্জামান একেবারে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই, সম্ভবত সেপ্টেম্বর 2024 তিনি বলে দিয়েছিলেন যে অন্তর্বর্তী সরকার 1.5 বছর মতো থাকবে। মোটামুটি 1.5 বছরের মাথায় ইউনূস সরকার বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশের নানান ঘটনাবলী থেকে বোঝা যাচ্ছিল যে তারা আরও বেশ কিছুদিন থাকতে চায়, আরও অনেক কিছু পরিবর্তন তারা করতে চায়, এবং যেহেতু ফাইনালি নির্বাচনটা আটকানো সম্ভব হয়নি, তাই নির্বাচনের 2 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি ইউনূস সরকার করেছিল, যে চুক্তিটি নিয়ে এখন বাংলাদেশের প্রায় বিভিন্ন বিশিষ্ট জনেরা তারা দল নির্বিশেষে, তিনি আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী, নানান রাজনৈতিক মতবাদে বিশ্বাসী অর্থনীতিবিদ, সমাজবিদ, তারা বলছেন যে ইউনূস যে চুক্তিটি আমেরিকার সঙ্গে করেছেন সেটা সরাসরি দেশ বিক্রির চুক্তি। বলেছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এইভাবে ভারতের অংশ দখল করেনি, যেভাবে আমেরিকাকে বাংলাদেশ দখলের সুযোগ মোহাম্মদ ইউনূস দিয়ে গিয়েছেন। ফলে ইউনূস কেন থাকতে চাইছিলেন সেটা তো বোঝাই যায়, এবং শেষ পর্যন্ত যখন তিনি বুঝলেন যে আর দীর্ঘায়িত করা সম্ভব হবে না তার জমানা, তাই তড়িঘড়ি নির্বাচনের 2 দিন আগে মার্কিন প্রশাসনের সঙ্গে তিনি বাণিজ্য চুক্তিটি করেছেন, যেটা দেশ বিক্রির চুক্তি। ফলে
এই যে যে আলোচনা আবার ফিরে আসি, যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা বিস্ফোরক অভিযোগ করলেন, নিজের দেশের নাম জড়িয়ে দিলেন, রাজনীতির এই ক্ষুদ্র সংকীর্ণ স্বার্থে তিনি দেশের স্বার্থকে এইভাবে জড়ালেন। কিন্তু এই যে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশ পেয়েছিল, তার মধ্যে কিন্তু বাংলাদেশ গেল না, বরং তারা মমতা ব্যানার্জির অভিযোগটাকে খানিকটা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তার কারণ তারা বুঝতে পেরেছে যে এটা নিয়ে যত চর্চা হবে তত দুর্গন্ধ বেরোবে, এবং দুর্গন্ধটা বাংলাদেশেই বেরোবে। তার কারণ হাদির পরিবার শুধু নয়, বাংলাদেশে এখনো পর্যন্ত মিডিয়াতে এবং বিভিন্নভাবে চর্চায় যা 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 এসছে, তাতে খুনিরা শেষ পর্যন্ত সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিলেও তারা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশিরা নিয়োগ করেছিল, এবং বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক এবং রাষ্ট্রীয় নানান অঙ্ক মাথায় রেখেই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। হাদিকে হত্যা করা হয়েছিল এই জন্যে যে তিনি বড় রাজনৈতিক দলের নেতা না হলেও তার বক্তব্যের জন্য তিনি বহু মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। ফলে একজন জনপ্রিয় নেতাকে যদি নৃশংসভাবে হত্যা করে দেওয়া যায়, তাহলে মানুষ ক্ষেপে উঠবে, মানুষ জেগে উঠবে, মানুষ তোলপাড় করবে, ভাঙচুর করবে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় রেভলিউশন হয়েছিল বাংলাদেশে, রেভলিউশন কিছু হয়নি, একটা অস্থিরতা তৈরি হয়েছিল, এবং সেই অস্থিরতা দমন করার জন্য শেষ পর্যন্ত এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল যেগুলি ছিল বিতর্কিত। কিন্তু মূল কথা হচ্ছে, হাদি হত্যা আসলে শস্যের মধ্যেই ভূত। এটা বাংলাদেশ বুঝতে পেরেছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ নিয়ে তারা খুব বেশি সরব নয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।